নসিপুর রাজবাড়ি ও রাজা দেবী সিংহের ব্যাপারে এই ভিডিওটা যদি দেখেন, তারপরে আপনাদের মনেও প্রশ্ন উঠবে, রাজা কি সত্যিই অত্যাচারী ছিলেন? আর আমরা যা ইনফরমেশন শুনেছি ইউটিউবে, সেগুলো কি সবই সঠিক, নাকি তার মধ্যে কিছু মিথ্যেও লুকিয়ে আছে? তো চলুন শুরু করা যাক। সঠিক প্রমাণ ছাড়া কারোর বিষয়ে কিছু মন্তব্য করা অথবা কোনো বিষয়ের উপরে ভিডিও বানানো আমার মনে হয় না সেটা সঠিক। কথাটা বলতে বাধ্য হচ্ছি এ কারণেই, কারণ নসিপুর রাজবাড়ি আর দেবী সিংহের ব্যাপারে ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন, অনেক বড় বড় চ্যানেলে ভিডিও পাবেন, যেখানে ডাইরেক্টলি কোনো প্রমাণ ছাড়া তাকে অত্যাচারী বা আর আদার্স অনেক কিছু খারাপ কথা মন্তব্য করা হয়েছে। কিন্তু তার সত্যতা কতটা? শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য হয়তো আমিও নসিপুর রাজবাড়ির একটা ভিডিও বানিয়ে আমি আপলোড করে দিতে পারতাম। আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেছেন বা দেখেন, তারা জানেন যে মুর্শিদাবাদে আমাদের একটা প্লেলিস্ট আছে যেখানে আমরা ভিডিও আপলোড করছি মুর্শিদাবাদের রিলেটেড। নর্মালি সেই সকল ইউটিউবারদের মতো আমিও চাইলে সেরকম একটা ভিডিও আপলোড করে আমি দিতে পারতাম, কিন্তু আমি চাই যে যেই ভিডিওটা আমি আপলোড করব সেটার মধ্যে যেন সত্যতা থাকে, তার পেছনে যেন প্রমাণ থাকে, আর যারা ভিউয়ার্সরা যারা দেখবে তাদের কাছে সঠিক ইনফরমেশনটা যাতে পৌঁছায়। তাই আমি রিসার্চ শুরু করলাম, আর দেবী সিংহের ব্যাপারে বেশ কিছু অবাক করা কাণ্ড আপনাদের সামনে আমি তুলে ধরবো, আর যার সঠিক প্রমাণও আপনাদেরকে আমি দেব। নসিপুর রাজবাড়ি আর রাজা দেবী সিংহের সম্পর্কে জানতে গেলে আপনাদের এই আর্টিকেলটা পড়া দরকার ছিল। যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন তো আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ এই আর্টিকেলটা আপনাদেরকে শেয়ার করে দেবো আপনাদের সাথে, যাতে আপনারাও সেটা পড়ে নিতে পারেন। এটা কোনো কারোর ব্যক্তিগত কোনো ব্লগ থেকে আর্টিকেল নেওয়া নয়, এটা সরকারি আর্টিকেল, যেটা পাবলিশ করেছিলেন বলগার সাহেব, আর ইনফরমেশনগুলো কালেক্ট করেছিলেন বাবু সুরাদা প্রসাদ মুখার্জির কাছ থেকে। আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে 167 পাতার পুরো আর্টিকেল আপনাদেরকে এখানে তো বলা সম্ভব নয়। তো সংক্ষেপে আমি কিছু পয়েন্ট ওয়াইজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা চলতে চলতে আপনাদের সামনে শেয়ার করব এখানে কিছু সত্য ঘটনা। তো চলুন দেখতে থাকুন। নসিপুর রাজবাড়ি প্রবেশ মূল্য 20 টাকা। নিচতলায় আপনারা দেখতে পারবেন বেশ কিছু ছোটোখাটো ঘর, নাট মন্দির, বেশ কিছু দেবতার মূর্তি, যেখানে বিচার করা হতো সেই একটা সভা, আর একটি তথাকথিত ফাঁসি ঘর। আর উপরের তলায় আপনারা দেখতে পারবেন অস্ত্রাগার, গ্রন্থাগার, বিভিন্ন আসবাবপত্র, একটি আয়না যেখানে নিজের মুখ দেখা যায় না। তবে উপরের তলায় ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি নিষিদ্ধ। 1776 সালে রাজা দেবী সিংহ এই রাজবাড়িটা তৈরি করেন। তিনি এখানে নিযুক্ত হন ট্যাক্স কালেক্টর হিসেবে। তিনি তার কাজের ওপর ছিলেন প্রচণ্ড কঠোর। যে কোনো প্রকারে ট্যাক্স আদায় করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পৌঁছানোটাই হচ্ছে তার জীবনের লক্ষ্য ছিল, আর তিনি তার সেই কাজ নিষ্ঠাভাবে পালনও করতেন। তার কাজের ওপর তৎকালীন সরকার যথেষ্ট সন্তুষ্ট ছিলেন। তার কাজে খুশি হয়ে 1781 সালে তাকে একটা প্রস্তাব দেওয়া হয় তৎকালীন সরকারের তরফ থেকে, যে রাংপুর, দিনাজপুরের দায়িত্ব তার উপর দেওয়া হয়, যে সেখান থেকে ট্যাক্স কালেক্ট করে গভর্নমেন্টকে জমা দেওয়ার। তার জন্যে 2 বছরের একটা কন্ট্রাক্ট ছিল, 1781 থেকে 1782। 1781-তে তিনি তার ট্যাক্স আদায়ের নিজের একটা রায়ত সিস্টেম চালু করেন। সেখান থেকেও সরকার খুশি ছিলেন, আর তৎকালীন কৃষকরাও ট্যাক্স দিতে সক্ষম হচ্ছিলেন। সমস্যা তৈরি হলো 1782 সালে। এমনকি জমিদারের কাছ থেকে যখন তিনি ট্যাক্স নেওয়া চালু করলেন, তারপর থেকে জমিদাররা তার ওপর ক্ষিপ্ত হয়। এরপর 1783 সালে রাংপুর, দিনাজপুরে শুরু হয় বিদ্রোহ। এমনকি জমিদাররাও তার এগেনস্টে মামলা দায়ের করে সরকারের কাছে। তাকে বন্দী হিসেবে রাখা হয় কলকাতাতে, আর তার এগেনস্টে কেস চালু হয়।
তদন্ত করার জন্য মিস্টার পিটারসন বলে একজন আসেন আর এখানে তদন্ত শুরু করেন। কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই। এই 7টা আরোপ তার ওপর দেওয়া হয় তৎকালীন জমিদারের তরফ থেকে। তার মধ্যে অতিরিক্ত কর আদায়, অত্যাচার করে খুন করা, ঘুষ দিয়ে তার চাকরিতে নিযুক্ত হওয়া, এছাড়াও আরও অনেক কিছু। মামলার ফল বেরোতে বেরোতে 4 বছর প্রায় কেটে গেছে। শেষমেশ সরকার থেকে এটা জানা গেল যে পিটারসন, যিনি এখানে ইনভেস্টিগেট করতে এসেছিলেন, তিনি সমস্ত সত্য না জেনে জমিদার ও লোকাল লিডারের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে তিনি চলে যান। আর তার কোনো ব্যক্তিগত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তিনি দেবী সিংহের এগেনস্টে কেস চালিয়ে যান। দেবী সিংহ নিজে বলেছিলেন যে আমি সামান্য কিছু মারধর করার আদেশ দিয়েছিলাম ঠিকই, কিন্তু কাউকে খুন করার কথা আমি কোনোদিনও বলিনি। যথারীতি 4 বছর এই কেসের ইনভেস্টিগেশন হওয়ার পরে ফলস্বরূপ তাকে রেহা করা হয়। তাকে রাজা থেকে মহারাজা উপাধি দেওয়া হয়। তার বিরুদ্ধে যত রকম কেস ছিল সমস্তকে খারিজ করা হয়। তার সন্দেহ ছিল স্থানীয় জমিদার যারা ছিলেন তারা অনেক দীর্ঘ সময় ধরে এখানে জমিদারি করেছিলেন, তো তার আসার পর থেকে তারা ক্ষিপ্ত হন আর কর দিতে নারাজ থাকেন। তার জন্য তাকে ফাঁসানো হয়। আর তার সম্পর্কে এখন যেসব কথা শোনা যায় সেগুলো আপনারা ইউটিউবে শুনেছেন বা আদার্স কোথা থেকে জেনেছেন। সেই কলকাতাতে বন্দি থাকা 4 বছর তার জীবনে ঘটে গেছে অনেক কিছুই। সেই আর্টিকেলটা যদি আপনারা পড়ে থাকেন আপনারা জানতে পারবেন তার মনের স্থিতি ওই টাইমে কী ছিল। তো তিনি অত্যাচারী ছিলেন কি ছিলেন না, আর কতটা সত্যতা সেটি আপনারা বিচার করতে হয়তো পারবো না, কিন্তু এই আর্টিকেলটা সম্পূর্ণরূপে মিথ্যা সেটাও বলতে পারবো না, কারণ সরকার থেকে বারংবার ইনভেস্টিগেট করা হয়েছিল, তার এগেনস্টে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তিনি খারাপ লোক ছিলেন, অত্যাচারী ছিলেন বা ঘুষ খেয়ে চাকরিতে জয়েন করেছিলেন সেটা আমরা কিন্তু বলতে পারি না। আর আজ এই নসিপুর রাজবাড়িতে খুব বড় করে পালন করা হয় ঝুলন উৎসব। পারলে একবার যাবেন অবশ্যই। তো রাজা দেবী সিংহের ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমাকে অবশ্যই কমেন্ট করুন। আমি সেই আর্টিকেলটা আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে, যাতে তার ব্যাপারে সমস্ত খুঁটিনাটি আর সত্যতা আপনারা জানতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কমেন্টে অবশ্য জানাবেন আপনাদের মতামত। আর যারা এই সত্য ঘটনাটা জানেন না তাদের কাছে ছড়িয়ে দিতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।